নমস্কার, নাম কৃষ্ণ প্রসাদ কারক। একটা খুব সুন্দর একটা বিখ্যাত বই, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। সেই বইটার লেখক ডক্টর জোসেফ মরফি 1957 সালে একটা খুব সুন্দর একটা বই প্রকাশিত করেছিল। বইটার নাম হচ্ছে হাউ টু অ্যাট্রাক্ট মানি। আপনি ঠিক শুনছেন, বইটা হচ্ছে এটা। আপনি বলবেন যে কিছু টাকার ছবি দেওয়া আছে, আপনি ঠিক দেখেছেন। হাউ টু অ্যাট্রাক্ট মানি মানে আমরা এই যে জিনিসটা দেখা যাচ্ছে, অর্থ। আমরা মানুষ, আমাদের জীবনে অর্থ না হলে আমাদের জীবন কিন্তু অচল। এই অর্থর মানসিকভাবে অর্থের কানেকশন কি আছে, যেটা থেকে আমরা আমাদের মানসিক শান্তিটাকে বজায় রেখে এবং আমরা অর্থ উপার্জন কিভাবে করব সেইটার সম্পর্কে খুব সুন্দর আধ্যাত্মিক এবং অর্থ সম্পন্নতা, এটাকে নিয়ে খুব সুন্দর একটা বই ডক্টর জোসেফ মরফি সাহেব একটা লিখেছে, যেটা কিন্তু আমাদের জীবনে আমরা ব্যালেন্স কিভাবে করব এটা তোমাকে শেখাচ্ছে না, অর্থ সম্পর্কে তোমাকে সচেতন করছে, তোমাকে অনুভব করাচ্ছে না, তোমাকে শেখাচ্ছে যে তুমি কিভাবে অর্থ সম্পর্কে সচেতন হতে পারো এবং তুমি তোমার নিজের আর্থিক দিকটাকে উন্নত করতে পারো। এই বইটাকে পড়ার আগে আমি প্রথমে পড়েছিলাম দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। তোমার অবচেতন মন কিভাবে কাজ করে সেটাকে আগে জানো। জানার আগে একটা ছোট জিনিস, এই লেখকের সম্পর্কে দু একটা কথা জানা যাক, যে আমরা কেন ওনার থটটাকে আমরা আমাদের থটের সঙ্গে কম্বাইন করব। প্রথম কথা, 1898 সালে 20 মে জন্মগ্রহণ করে আয়ারল্যান্ডের একটা ছোট্ট গ্রামে। তার নাম হয়েছে জোসেফ মরফি। বাবা কে ছিল? বাবা ছিল আয়ারল্যান্ডের ন্যাশনাল স্কুলের একজন কর্মরত ব্যক্তি, নাম হচ্ছে জোসেফ ড্যানিস মরফি। মা সাধারণ বাড়ির কাজ সামলাতো অ্যালেন। ওনাদের বাড়িতে প্রথম থেকে ধার্মিক একটা পরিবেশ ছিল, যাতে আধ্যাত্মিক দিকে ওনাদের একটা নিবেশ যায়। 1922 সালে জোসেফ মরফি ওখান থেকে ইউএস চলে আসে, অ্যালিস আইল্যান্ডে চলে আসে। এবং তখন যে উনি আসে আমেরিকাতে, ওনার পকেটে মাত্র $5 ছিল। এবার আমরা জানি যে আমেরিকার মানুষরা ওখানে ছোট থেকেই কাজ করার ওনাদের একটা প্রবণতা থাকে। বাচ্চারা কিন্তু নিজেরা ছোট থাকা অবস্থায় অর্থ রোজগার করা শুরু করে। উনি যখন আমেরিকাতে আসে $5 হাতে নিয়ে এসেছিল। সেখানে প্রথম থেকে উনি প্রবাসীর মতো শ্রমিক হিসাবে কাজ করেছিল ওখানে। সেখানে যখন কাজ করে, সেই শ্রমিক হিসাবে কাজ করার পরেই ওনাকে ওইখানে কিছু লোক যারা ছিল, তারা বলে, তারা ওনাকে তার মধ্যে একজন ওনাকে একটা ঔষধ কোম্পানিতে কাজের জন্য ওনাকে সেখানে ঢুকিয়ে দেয়। উনি সেখানে অ্যাজ এ ঔষধ কোম্পানিতে যখন কাজ করে, তার জন্য ওনাকে সেই ঔষধ কোম্পানি থাকতে থাকতে উনি কী করে, ঔষধের সম্পর্কে পড়াশুনো করে, ফার্মাসিস্ট ডিপ্লোমা করে। ফার্মাসিস্ট ডিপ্লোমা কমপ্লিট করার পরে উনি সঙ্গে সঙ্গে কী করে, কিছুদিন পরে একটা ফার্মাসিস্টের একটা দোকানে উনি একটা ওপেন করে নেয়, খুলে নেয়। সেই ফার্মাসিস্ট দোকানটা যখন চালু করে, সেখানে খুব ভালোভাবে উনি সফল হয়। সেই সফলটা হওয়ার পরে ওনার একটু প্রবণতা ছিল যে আমি ওই ফার্মাসিস্ট থেকে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, কত সালে, 1918, তখন সেনাবাহিনীদের জন্য উনি সেনাবাহিনীতে ভর্তি হয়ে যায়। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরেও উনি সেখানে কী করে, ফার্মাসিস্ট মেডিকেল ডিপার্টমেন্টের একটা মেডিকেল একটা ইউনিট চালাতো। তারপরে ওখানে সেনাদের সঙ্গে কাজ করতে করতে উনি তারপর কী করলো, আধ্যাত্মিক সম্পর্কে উনি পড়াশোনা শুরু করলো, সচেতনতা শুরু করলো আধ্যাত্মিক সম্পর্কে। একটা সময় এমন হলো, 1946 সালে উনি সেখানে আধ্যাত্মিক সম্পর্কে ওনার এমন কিছু ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। উনি 1946 সালে উনি দীক্ষা নিলে ধার্মিক সম্পর্কে। 1949 সালে লস অ্যাঞ্জেলেসের ডাইভান চার্চ
তার উনি ডাইরেক্টর হয় আধ্যাত্মিক গুরুদের মধ্যে। 1950 সালে উনি দক্ষিণী ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের ওপর উনি পিএইচডি করে। 1950 সালে উনি দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে মনোবৈজ্ঞানিক, মানে আজকে আমাদের মন কিভাবে কাজ করে তার উপর উনি পড়াশোনা করে পিএইচডি করলো। আজকে সেটারই সম্পর্কে যদি আপনি একটু ভাবেন, উনি একটা কথা বলছে, এই বইটা একটা মূল্যবান একটা কথা বলেছে। কি কথা? প্রথম কথা, আমরা ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকটা মানুষ পরিবেশ কিন্তু আলাদাভাবে আমরা বড় হই, আর আমাদের ম্যাক্সিমাম সাধারণ বাড়ি থেকে কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করি। উনি একটা কথা বলে যে আমাদের যে পরিবেশে আমাদের এমন কিছু শেখানো হয়, আমাদের ব্রেনে এমন কিছু রিপ্রোগ্রামিং করা হয়, মানে কম্পিউটার যেমন তার ভাষা বোঝে, আমাদের আমরা ছোটোবেলা থেকে জন্মগ্রহণ যখন করি তখন আমাদের ব্রেনে এমন কিছু কথা ঢুকিয়ে দেওয়া যায় হয় যে টাকা ভালো জিনিস নয়, টাকা যত নষ্টের গোড়া, টাকার জন্যই আজকে আমাদের সব কিছু মানে খারাপ হতে পারে। এবং এই যে আমাদের মাইন্ডসেট যে টাকা পয়সার সম্পর্কে, তার মানে টাকা ভালো জিনিস নয়। আর তখন শেখাতো, আমরা যখন ছোটোবেলায় যখন বলতাম যে ওর বাবার কাছে আজকে এটা আছে, তার আজকে গাড়ি বাড়ি আজকে সব কিছু আছে, আমাদের কাছে কেন নেই, তখন বলতো যে ওরা না খারাপ কিছু করার জন্য ওদের কাছে অর্থ প্রচুর আছে। এই যে আমাদের ব্রেনে ছোটোবেলা থেকে রিপ্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। কারণ একটা কথা বলে, যে জিনিসকে আমি আমার জীবনে অসম্মান করব সেই জিনিসটা আমাদের জীবনে কোনো দিনও থাকবে না। মানে আমি যদি অর্থকে যদি অসম্মান করি, সে কি আমার কাছে থাকবে? বলছে আমি যদি এটা করার চেষ্টা করি তাহলে সে পাখা লাগিয়ে উড়ে চলে যাবে। আমি যদি অর্থকে অসম্মান করি, সে পাখির মতো পাখা লাগিয়ে সে উড়ে চলে যাবে। আমি তাকে আজ থেকে আমি সম্মান করব। এটা কিন্তু মূল্যবান কথা। যে জিনিসটাকে আমাদের জীবনে আমরা সম্মান দেবো না, সেই জিনিসটা আমাদের জীবনে কোনো দিনও থাকবে না, কোনো দিনও থাকবে না। সেটা অর্থ হোক আর মানুষের সঙ্গে সম্পর্ক, যদি আমরা যদি না সম্মান দিই, জীবনে থাকবে না। তাই জন্যে প্রথমে আগে অর্থকে সম্মান দাও। আজকে যে বড় লোককে তুমি আজকে দেখে অহংকার করছো না, যে না ওর কাছে আজকে না সব খারাপভাবে অর্থ এসছে, ভুল ভাবছো। কারণ মানুষের কাছে টাকা আসতে পারে একটা লম্বা সময় ধরে, 20-22 বছর, 25 বছর, 30 বছর, তার কাছে লম্বা সময় ধরে টাকা থাকতে পারে না। কারণ সে যদি না টাকাটাকে সামলানোর ক্ষমতা যদি না ধারণ করে রাখে, সে জীবনে সামলাতে পারবে না। তাই জন্যে রেসপেক্ট করা শুরু করো, তোমার কাছে অর্থ থাকবে। ছোট্ট একটা স্টোরি বলি। যদি তুমি একটা গর্ত করো, দেখবো জল সেখানেই এসে আটকে যাবে যেখানে গর্ত আছে। তার মানে তোমার কাছে অর্থ থাকবে, এটা বিশ্বাস করো আর অর্থকে সম্মান করো, তাহলে দেখবে তোমার কাছে থাকবে। প্রথম কথা এটা বলেছে। দ্বিতীয় কথা কি বলেছে? আমরা ছোটোবেলা থেকে যে আমরা এটা কেন শিখি যে অর্থ না কেন খারাপ, আমরা কারণটা একটু বোঝার চেষ্টা করি। কারণ অর্থের জন্যই কিন্তু মানুষকে খুন করতেও কিন্তু পিছপা হয় না, অর্থের কারণে। আর সেই অর্থের জন্য আজকে আমরা বলি অর্থ খারাপ। এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা বলো, আমরা জল দিয়ে একটা বাচ্চাকে বাঁচাতে পারি, এটা জলের ভালো দিক। জলের খারাপ দিক, ওই জলেই ওই বাচ্চাটাকে আমরা ডুবিয়েও মারতে পারি, এটা জলের খারাপ দিক। ঠিক তেমনই টাকারও যেমন আমরা আমাদের মনোভাবটা আমরা সঠিক জায়গায় লাগাইছি না খারাপ জায়গায় লাগাইছি, এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা ভালো দিক করছি না খারাপ দিক করছি। টাকার যে মনোবৈজ্ঞানিক, টাকার যে নিয়ম, সে একটাই কথা বলে যে আমাকে তুমি সম্মান যদি করো আমি তোমার কাছে থাকবেই থাকবে। দ্বিতীয় কথা একটা বলছে, পর্যাপ্ত টাকা পয়সা মানসিক শান্তি। আচ্ছা একটা কথা বলি, খুব সুন্দরভাবে একটা বইয়ের কথা বলছে যে একটা মানুষের কাছে টাকা প্রচুর আছে কিন্তু মানসিক শান্তি নেই, তাহলে কি সফল ব্যক্তি? না, কোনোদিনও সফল ব্যক্তি নয়। কারণ দুটো জিনিস প্রয়োজন, এক অর্থ যেমন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মানসিক শান্তি প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে স্বাস্থ্য প্রয়োজন। আমাদের না ব্যালেন্স করতে হবে। জীবনটা হচ্ছে এই রেখার মতো, আমরা এদিক যদি করে দিই তাহলে জলটা কিন্তু ওদিকে করে যাবে, আমরা যদি এদিকে করে দিই তাহলে জলটা এদিকে করে যাবে। আমাদের ঠিক সমান করতে হবে, মানে টাকা, মানসিক শান্তি, আমাদের স্বাস্থ্য। কারণ মানুষ আজকে
আবেগে দৌড়াচ্ছে, ওর আছে আমার করতে হবে, তার আছে আমার করতে হবে। কিন্তু আমরা যদি এটা করার চেষ্টা করি, আমরা সব কিছুটাকে জানার পরে সচেতনতা নিজের মধ্যে যদি বৃদ্ধি করতে পারি, নিজের মধ্যে বিচারটাকে একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি যে হ্যাঁ কীভাবে কাজ করছে অর্থ। এবং ধরো তুমি একটা সময় যখন অর্থ নেই প্রচুর কাজ করে একটা অর্থ করলে, কিন্তু এমন কোনো জায়গাটা খরচা করে দিলে যেখান থেকে তোমার সব চলে গেল। তাহলে একটু সচেতনভাবে ভাবি না যে কিভাবে কাজ করছে, এর মনোবৈজ্ঞানিকটা কী আছে, অর্থের মনোবৈজ্ঞানিকটা কী আছে, জানার চেষ্টা করলে আমরা করতে পারবো। 3, আর্থিক দৃষ্টি। আর্থিক দৃষ্টি একটাই কথা বলে, প্রগতি আমার মধ্যে ধীরে ধীরে বিকাশ করছে। আমি যদি এক্ষুনি কিছু একটা হঠাৎ করে পেয়ে যাই তার মূল্য আমি কখনো বুঝবো না। একটাই, প্রগতি আমার মধ্যে ধীরে ধীরে বিকাশ করছে। কিসের জন্য? নিজের সচেতনতার ওপরে। আমি যেই জিনিসটা জানতে চাই সেই জিনিসটার সম্পর্কে যেন সচেতনতা বাড়ে। আমি টাকার সম্পর্কে জানতে চাই যেন সচেতনতা বাড়ে, আধ্যাত্মিক সম্পর্কে জানতে চাই যেন সচেতনতা বাড়ে, সম্পর্ককে ঠিক করা সম্পর্কে জানতে চাই যেন সচেতনতা বাড়ে। একটাই জিনিস শেখাচ্ছে, বিচারকে যদি আমরা সচেতনভাবে যদি আমরা করার চেষ্টা করি, নিজের মধ্যে দৃঢ় সংকল্প আসবে ধীরে ধীরে। আজকে এই বইটা একটা জিনিস, যেটা হচ্ছে কি টাকা পয়সা আর আধ্যাত্মিক জীবনকে আমরা যেন কম্বাইন করতে পারি। একটা সময় ইনি ডিভাইন চার্চে, ক্যালিফোর্নিয়ার ডিভাইন চার্চে কি হয়েছিল, উনি সেখানে ডাইরেক্টর হয়েছিল। বিষয়টা একটা জায়গায় উনি ওনার জীবনটাকে আধ্যাত্মিকভাবে এমনভাবে করে নিয়েছে যে অর্থ মানে যে সব এমন ব্যাপারটাও নয়, অর্থকেও রাখতে হবে, নিজের মানসিক শান্তিটাকেও রাখতে হবে। আর খুব সুন্দর একটা কথা বলেছে, পানি কো সুরামে বদলো। একটা দারুণ একটা পয়েন্ট, এই বইটা একটা খুব সুন্দর দারুণ একটা পয়েন্ট আছে, পানি কো সুরামে বদলো। একটা কথা বলে, সাধারণ জলকে তুমি মূল্যবান বস্তুতে কনভার্ট করতে পারো যদি তুমি জানো যে আমি একটা জলকে আমি মূল্যবান বস্তুতে কনভার্ট কিভাবে করব। মানে কি বলো তো, নিজের মধ্যে যে গুণগুলো আছে তাকে পলিশ করার চেষ্টা করো। আজকে একটা যদি উদাহরণের মাধ্যমে বলি, একটা মূল্যবান কথা বলে, তুমি যেই কাজটা করছো সেই কাজটার মধ্যে তুমি যেটাকে বেস্ট করো। আমি জুতা সেলাই করি, খুব ভালো, আমি এমনভাবে যেন জুতা সেলাই করি লোক দূর থেকেও যেন আমার কাছে জুতা সেলাই করার জন্য আসে। আমি কাপড় সেলাই করি, এমনভাবে সেলাই করব যেন লোক অনেক অনেক দূর থেকে আমাকে খোঁজ করে আসে যে এই ব্যক্তিটার কাছেই আমি আমার জামাটাকে বানাবো। বিষয়টা একটা জায়গায়, যেটা হচ্ছে তুমি তোমার কাছে বেস্ট হও। মানে তুমি যে জলটা আছে তাকে মানে কি বলছে, ওয়াইনে কনভার্ট করতে পারে। এটা আমরা ভাবছি খারাপ দিক, না খারাপ দিক নয়। আমরা এটা ভাবি যে আমরা আমাদের জলটাকেও আমরা মূল্যবান জিনিসে পরিবর্তন করতে পারি। আমাদের মধ্যে যে যে চিন্তাটা আছে ওই চিন্তাটাকে আমরা ভালো পলিশ করে, আমরা যেটা উদাহরণের সাপেক্ষে দেখি, একটা লোহা জাস্ট পড়ে আছে, আর সেটাকে যদি পলিশ করে আমরা ভালো করে একটা তলোয়ার যদি বানাতে পারি, তাহলে কিন্তু তার মূল্যটা লোহার থেকে অনেক বেশি পাওয়া যাবে। আমাদের এই প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে, শুধু আমাদেরকে বানাতে হবে। আমরা কি নজরে দেখছি এটার উপর ডিপেন্ড করে। ডক্টর মরফি সাহেব একজন, উনি কী করেছিল, উনি মনোবৈজ্ঞানিকের উপরে পিএইচডি করেছিল 1950 সালে। বলেছিলাম মানে মনোবৈজ্ঞানিক এমন একটা বিষয় যে তোমার মন কীভাবে কাজ করে এটাকে জানার জন্য। সেলসম্যান, লাস্টে সেলসম্যান একটা পয়েন্ট বলেছিল যে একটা সেলসম্যান তার প্রোডাক্টকে বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের গুণগুলো মানুষকে সেল করার চেষ্টা করে। মানে ধরো এই শ্যাম্পুটা যদি ভালো হয় তাহলে সেই শ্যাম্পুটা তোমার মাথাতে মাখলে কি কি কাজ হবে, সেই কাজগুলো এবং সেটা কি দিয়ে বানানো, সেটাই কিন্তু একটা সেলসম্যান কিন্তু আমাকে সেল করার চেষ্টা করে। সেই গুণটা তুমি যদি ব্যবহার করো তোমার কিন্তু এই উপকারগুলো হতে পারে। ঠিক তেমনই আমরা নিজেদেরকে সেল করার জন্য, নিজেদের সার্ভিসটাকে ভালো উন্নত মানে করার জন্য আমরা নিজেদের মধ্যে কতটা কাজ করছি। সেই সেলসম্যান কিন্তু সে প্রোডাক্টকে, তার গুণটা কিন্তু যাতে আমাদের উপকারে লাগতে পারে সেটা কিন্তু সে বলছে। তাহলে আমাদের যে মূল্যবান যে বিচার আছে, আমাদের মধ্যে যে গুণগুলো আছে,
সেগুলোকে আমরা রেগুলার বেসিসে জানার কেন চেষ্টা করছি না, যেটা কিভাবে আমরা আরও উন্নত করতে পারবো, কিভাবে আমরা প্রকাশ করতে পারবো নিজের মধ্যে, কিভাবে আমরা নিজের সেই প্রকাশটাকে মেলে ধরতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে শেখো, শুধু টাকা পয়সা নয়, সব জিনিসের সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। একটাই উদ্দেশ্য, যাতে তোমার লাইফে সচেতনতা আরও বেশি করে বৃদ্ধি পায়, কারণ কনসিয়াসনেসই এমন একটা জিনিস যেটা তোমাকে বৃদ্ধি করতে পারে। আমি চাই তুমি তোমার লাইফে আজকে যা আছো তার থেকে অনেক বেটার হও। থ্যাংক ইউ সো মাচ।